বাংলা অডিও বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায়। চলছে হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস দ্বিতীয় মানব। আজ পাঠ করছি তার দ্বিতীয় পর্ব। মাহতাবউদ্দিন সাহেবের দুটো অফিস, একটা মতিঝিল বাণিজ্যিক এলাকায়, অন্যটা বাদামতলিতে। তিনি সম্প্রতি ইটের ভাটা বসিয়েছেন। ইট বানানোর এই ব্যবসা খুবই লাভজনক বলে কাছাকাছি নতুন অফিস নিয়েছেন। অফিস বুড়িগঙ্গার পাশে। অফিস ঘরটা দোতলা, উঁচু দেয়াল দিয়ে ঘেরা, চারদিকে প্রচুর লোকজন। ভিড় হইচইয়ের মধ্যে মাহতাবউদ্দিনের অফিস ঘরটা নির্জন। মাহতাব সাহেব সময় পেলেই এই অফিসে বিশ্রাম নিতে আসেন। তিনি যে ঘরে বসেন সেখান থেকে বুড়িগঙ্গা দেখা যায়। পুরনো দিনের ভারী একটা ইজি চেয়ার জানালার কাছাকাছি রাখা আছে। তিনি ইজি চেয়ারে শুয়ে বুড়িগঙ্গায় নৌকা চলাচল দেখেন। আজও তিনি ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। তার দৃষ্টি অবশ্যই বুড়িগঙ্গার দিকে না, খলিলুল্লাহর দিকে। খলিলুল্লাহকে একটা কাঁচ দেয়া হয়েছে, নষ্ট টিভি ঠিক করতে দেয়া হয়েছে। মাহতাবউদ্দিন তাকিয়ে আছেন তীক্ষ্ণ চোখে। খলিলুল্লাহর হাতে যন্ত্রপাতি বলতে একটা বড় স্ক্রু ড্রাইভার। টিভিটা রাখা হয়েছে টেবিলে। সে কাজ করছে দাঁড়িয়ে। অতি দ্রুত সে টিভির যন্ত্রপাতি খুলে ফেলছে। টেবিল ভর্তি হয়েছে নানান ধরনের স্ক্রুতে। এক এক ধরনের স্ক্রু এক এক জায়গায় রাখা উচিত, তা সে করছে না। সব এক জায়গায় রেখেছে। কোন স্ক্রু কোথায় বসবে এটা সে মনে রাখবে কি করে কে জানে। এটা নিয়ে মাথা ঘামাবার কিছু নেই, এটা তার ব্যাপার। মাহতাব সাহেব বললেন, খলিলুল্লাহ, টিভি কিভাবে কাজ করে তুমি জানো? খলিলুল্লাহ বলল, যে না। একটা যন্ত্র সম্পর্কে তুমি কিছু জানো না, যন্ত্রটা ঠিক করবে কিভাবে? খলিলুল্লাহ জবাব দিল না। টিভিটা ঠিক করতে কতক্ষণ লাগবে? খলিলুল্লাহ বলল, ঠিক হয়ে গেছে। মাহতাব সাহেব বললেন, ঠিক হয়ে গেছে? খলিলুল্লাহ বলল, যে হয়েছে। এখন কানেকশন দিলে টিভি চলবে? যে চলবে। মাহতাব সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, যদি না চলে আমি কানে ধরে তোমাকে 100 বার উঠবোস করাবো। খলিলুল্লাহ অবাক হয়ে বলল, আমারে কানে ধরে উঠবোস কেন করাইবেন? আমার সময় নষ্ট করেছ এই জন্যে। আমার সময়ের দাম আছে। যাই হোক, টিভির স্ক্রুগুলো লাগাও। এখানে ডিশের লাইন আছে, কানেকশন দাও। তারপর কানে ধরে উঠবোস করার জন্যে তৈরি হয়ে যাও। যে আচ্ছা। আমি পুরস্কার যেমন দিতে পারি, শাস্তিও দিতে পারি। যদি দেখি সত্যি সত্যি টিভি ঠিক হয়েছে তাহলে তোমার জন্য পুরস্কার আছে। স্যার, আমার পুরস্কার লাগবে না। না চাইলেও পুরস্কার দেয়া হবে। শাস্তির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। শাস্তি না চাইলেও পাবে। টিভির স্ক্রু লাগানো হয়েছে। খলিলুল্লাহ বলল, কাউরে যন্ত্রটা চালু করতে বলেন। মাহতাবউদ্দিন বললেন, কাউকে চালু করতে বলতে হবে কেন? তুমি চালু করো, ইট ইজ ইয়োর ডিউটি। খলিলুল্লাহ বলল, আমি যন্ত্র চালাইতে পারি না, ফৈর করতে পারি। মাহতাবউদ্দিনকে কফির মগ এনে দেওয়া হয়েছে। কফির মগে চুমুক দিতে দিতে তিনি টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। তার বাড়ির কেয়ারটেকার বারেক কানেকশন দিচ্ছে। একটু দূরে মেঝেতে গম্ভীর মুখে বসে আছে খলিলুল্লাহ। তার দৃষ্টি টিভি স্ক্রিনের দিকে না, তার দৃষ্টি তার নিজের পায়ের বুড়ো আঙুলের দিকে। সে এখনও তার 2 আঙুল নাচাচ্ছে। টিভি পর্দায় সুন্দর ছবি আসছে, শব্দ আসছে। বারেক কৌতূহলী হয়ে টিভি পর্দার দিকে তাকিয়ে আছে। মাহতাবউদ্দিন তাকিয়ে আছেন খলিলুল্লাহর দিকে। যে নষ্ট টিভিটা ঠিক করেছে তার তো অন্তত একবারের জন্য হলেও টিভি সেটের দিকে তাকানোর কথা। সে তাকাচ্ছে না। সে মুগ্ধ হয়ে নিজের বুড়ো আঙুলি দেখছে। মাহতাবউদ্দিন বারেকের দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, বারেক, তুমি খলিলুল্লাহকে বাসায় নিয়ে যাও। দারোয়ানকে বলে দাও সে যেন বাসা থেকে বের হতে না পারে। তাকে ঘরে আটকে রাখো। বারেক হাঁ-সূচক মাথা নাড়ল। মাহতাব সাহেব আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, এই টিভি সেটটা কোনো মেকানিকের কাছে নিয়ে যাও। তাকে বলো এখান থেকে কোনো আইসি খুলে রাখতে, যেন টিভি সেটটা অচল হয়ে যায়। আইসি খুলে রাখার পর সেটটা বাসায় নিয়ে যাবে। ঠিক আছে স্যার। কি বলেছি বুঝতে পারছো? পারছি। কি বললাম রিপিট করো। বারেক বলল, খলিলুল্লাহকে বাসায় নিয়ে যাব। দারোয়ানকে বলবো সে যেন বাসা থেকে বের না হতে পারে। টিভি সেটটা মেকানিকের কাছে নিয়ে যাব। মেকানিককে বলবো একটা আইসি খুলে রাখতে।
নষ্ট টিভিটাও বাসায় নিয়ে যাব। ঠিক আছে, খলিলুল্লাহকে আমার কাছে পাঠাও। খলিলুল্লাহ সামনে এসে দাঁড়ালো। মাহতাব সাহেব বললেন, তোমাকে পুরস্কার দেব বলেছিলাম, পুরস্কার দিচ্ছি। বারেক তোমাকে দোকানে নিয়ে যাবে, শার্ট প্যান্ট স্যান্ডেল কিনে দেবে, নাপিতের দোকানে গিয়ে ভালো মতো চুলদাড়ি কাটবে। এই হলো পুরস্কার। বিড়ি সিগারেট খাও? যে না। মাহতাব সাহেব মানিব্যাগ খুলে 500 টাকার একটা নোট বের করতে করতে বললেন, টাকাটা রাখো, তোমার হাত খরচ। যে কদিন তুমি আমার এখানে থাকবে 500 টাকা করে প্রতিদিন পাবে। মাটি কেটে দিনে কত করে পেতে? 80 টাকা রোজ। 80 টাকা রোজের জায়গায় তুমি পাচ্ছ 500 টাকার রোজ। এটা ভালো না? যে সাভারে আমার একটা বাগান বাড়ি আছে, সেখানে বড় পুকুর আছে। তোমাকে পুকুরে নামাবো, দেখতে চাই তুমি কতক্ষণ পুকুরে ডুবে থাকতে পারো। যে আচ্ছা। চা বিস্কিট কিছু খাবে? যে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। খলিলুল্লাহ চলে গিয়েছে। মাহতাব সাহেব একা ইসি চেয়ারে শুয়ে আছেন। অফিসের প্রচুর কাজ জমে আছে, কাজ করতে ইচ্ছা করছে না। মাথার ভেতর খলিলুল্লাহর ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে। ইলেকট্রনিক্সের কিছুই জানে না একটা লোক ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি ঠিক করে ফেলবে, এটা হতে পারে না। অক্সিজেন মাস্ক ছাড়া একটা মানুষ পানির নিচে শুয়ে থাকবে, এটা হতে পারে না। প্রকৃতি মানুষকে সেভাবে বানায়নি। খলিলুল্লাহ মানুষ না, অন্য কিছু। সেই অন্য কিছুটা কি? মানুষ তার সমাজে মানুষের রূপে অন্য কিছু পছন্দ করে না। এমনকি পাগলদেরকেও তারা চিকিৎসার নাম করে আলাদা সরিয়ে রাখে। খলিলুল্লাহ যদি সেরকম অন্য কিছু হয়, তাকেও আলাদা সরিয়ে রাখতে হবে। মানুষের সমাজে তাকে থাকতে দেওয়াটা বিরাট বোকামি হবে। এত বড় বোকামি আর যেই করুক, তিনি করতে পারেন না। খলিলুল্লাহর ব্যাপারটা কারোর সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো। এমন কেউ যে সমস্যার গুরুত্ব বুঝতে পারবে। বেশিরভাগ মানুষ শুরুতেই সমস্যার গুরুত্ব বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন আর সমস্যা হাতের মুঠোয় থাকে না, হাতের মুঠো থেকে বের হয়ে যায়। মাহতাব সাহেব মোবাইল টেলিফোন হাতে নিলেন। জালালের সঙ্গে কথা বললেন। তার টেলিফোন নাম্বার মনে নেই, তবে জোগাড় করা সমস্যা হবে না। জালাল খাঁ তার কলেজ জীবনের বন্ধু। বই পড়া তার জীবনের একমাত্র ব্রত। তার সকাল শুরু হয় হাতে একটা বই নিয়ে, রাতে যখন ঘুমোতে যায় তখনও হাতে বই থাকে। চাকরি বাকরি নিলে পড়াশোনার সময় কমে যাবে, এই যুক্তিতে সে চাকরিই নিল না। অবশ্যই যে পরিমাণ টাকা পয়সা তার বাবা মা তার জন্য রেখে গেছে, তাতে জালাল খাঁর পরের 3 পুরুষেরও কিছু করতে হবে না। এখানেও শুভঙ্করের ফাঁকি, জালাল বিয়েই করেনি। তার টেলিফোন নাম্বার পাওয়া গেল। বেশ কয়েকবার চেষ্টার পর তাকে ধরা গেল। মাহতাব বললেন, জালাল কেমন আছিস? জালাল শুকনো গলায় বললেন, ভালো। মাহতাব সাহেব বললেন, কি করছিস? পড়ছি। আপনাকে চিনতে পারছি না, আপনি কে? আগে বল কি পড়ছিস, তারপর বলবো আমি কে। ফাইবার অপটিক্সের উপর একটা পপুলার বই। বইটা কেমন লিখেছে? মোটামুটি, তথ্য কম, বর্ণনা বেশি। লেখক খুব সহজ ভাষায় জটিল জিনিস বলতে গিয়ে লেজে গোবরে করে ফেলেছেন। বেশি সহজ হয়ে গেছে, নিউজ পেপারের সায়েন্স আর্টিকেল হয়ে গেছে। খটোমটো কিছু না হলে তোর ভালো লাগে না? তা না, আমি আপনাকে এখনো চিনতে পারছি না, দয়া করে নামটা বলুন। মাহতাব। জালাল খাঁ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, হো আচ্ছা তুই। টুনটুনি কেমন আছে? ও আমাকে একটা জটিল প্রশ্ন করেছিল, আমি তাকে বলেছিলাম বই দেখে প্রশ্নের উত্তর দেব। বাসায় এসে প্রশ্নটা ভুলে গেছি। টুনটুনিকে একটু জিজ্ঞেস করতো প্রশ্নটা কি। তাকে জিজ্ঞেস করতে পারবো না, সে আশেপাশে নেই। আমি অফিস থেকে টেলিফোন করছি। তুই কি আজ সন্ধ্যায় আমার বাসায় আসতে পারবি? কেন? অদ্ভুত এক হিউম্যান স্পেসিমেন দেখবি। সব হিউম্যান স্পেসিমেনই তো অদ্ভুত। এ একটু বেশি অদ্ভুত। সে নষ্ট কলকবজা ফৈর করতে পারে। মানে কি? যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস ঠিক করতে পারে। সে তাহলে ভালো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এতে অদ্ভুতের কি আছে? তার কোনো ডিগ্রি নেই। এটাও কোনো ব্যাপার না, নিজে নিজে পড়াশোনা করে মানুষ অনেক দূর উঠতে পারে। সে পড়াশোনাও জানে না। অনেক ভালো মিস্ত্রি আছে, পড়াশোনা জানে না। জালাল শোন, আমি যার কথা বলছি সে মাটি কাটা শ্রমিক।
তার হাতে যে কোনো জটিল যন্ত্র দিলে সে কিভাবে কিভাবে সেটা ঠিক করে ফেলে। শোনা কথা না, আমার নিজের দেখা। তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সে কোনো ওস্তাদের সঙ্গে কখনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেনি। তার সঙ্গে কোনো অ্যামিটার ভোল্টমিটার নেই। সে কাজ করে তার দুটো হাত দিয়ে। তা কি করে হবে? আমিও বলছি তা কি করে হবে, কিন্তু হচ্ছে। সমস্যাটা এখানেই। তোর সামনে আমি পরীক্ষাটা করতে চাই। তোর সামনে আমি একটা নষ্ট টিভি সারাতে দেব। নষ্ট টিভি সারানোর কি দরকার? আমি এক কাজ করি, বেশ কিছু আইসি নিয়ে আসি। তার মধ্যে একটা আইসির লজিক গেট থাকবে নষ্ট। সে আইসিগুলো হাতে নিয়ে বলুক কোনটা নষ্ট। তুই যেটা ভালো বুঝিস। আমি ঠিক সন্ধ্যাবেলা তোকে নিয়ে যেতে গাড়ি পাঠাবো। গাড়ি পাঠাতে হবে না। অবশ্যই পাঠাতে হবে। গাড়ি না পাঠালে তুই ভুলে যাবি। মাহতাব সাহেব ইজি চেয়ার ছেড়ে টেবিলের কাছে চলে এলেন। হাবিবুর রহমানকে আরেকটা চিঠি পাঠাতে হবে। আজ দিনে দিনে লোক মারফত চিঠি পাঠিয়ে দিতে হবে। যে চিঠি নিয়ে যাবে সেই উত্তর নিয়ে আসবে। দেরি করা যাবে না। মাহতাব সাহেব নিজের ভেতর চাপা অস্থিরতা অনুভব করছেন। মনে হচ্ছে প্রেশার বেড়েছে। ডাক্তার ডেকে প্রেশার মাপানো দরকার। তিনি বেল টিপে ডাক্তারকে খবর দিতে বললেন। ডাক্তার আস্তে আস্তে দ্রুত চিঠি লিখে ফেললেন। জনাব হাবিবুর রহমান সাহেব, আপনি লিখেছেন আপনার বড় বৌমা খলিলুল্লাহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানে। আমি নিজে আপনার বড় বৌমার সঙ্গে কথা বলতে চাই। আপনি ব্যবস্থা করে দিন। আপনি চিকিৎসার জন্য যে কোনো সময় ঢাকা আসতে পারেন। বাকি ব্যবস্থা আমি করে দেব। বিনীত, মাহতাব উদ্দিন চৌধুরী। যা ভেবেছিলাম তাই। প্রেশার বেড়েছে 130/100। ডাক্তার সাহেব বললেন, আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন? মাহতাব সাহেব বললেন, না। রিল্যাক্সেন্ট ট্যাবলেট খেয়ে রেস্ট নিন। মাহতাব সাহেব বিরক্ত গলায় বললেন, আমি রেস্টেই আছি। টুনটুনি মুগ্ধ গলায় বলল, খলিল ভাই, আমি তো আপনাকে চিনতেই পারিনি। খলিলুল্লাহ টুনটুনিকে আম্মাজি ডাকলেও টুনটুনি ঠিক করেছে তাকে সে খলিল ভাই ডাকবে। খলিলুল্লাহ লজ্জিত গলায় বলল, নাপিতের কাছে গেছিলাম, চুল কাটছি, শেভ হইছি। যে সবুজ শার্টটা পরেছেন সেই শার্টেও আপনাকে দারুণ মানিয়েছে। দেখে মনে হচ্ছে আপনার বয়সও অনেক কমে গেছে। এখন আপনাকে দেখে কেউ বলবে না যে আপনি একজন মাটি কাটক। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে পড়েন। খলিলুল্লাহ মাথা নিচু করে হাসল। টুনটুনি বলল, আপনাকে এখন আর খলিলুল্লাহ নামে মানাচ্ছে না। আপনার জন্যে নতুন একটা নাম বের করতে হবে। কি নাম? চিন্তা করছি। সুন্দর কোনো নাম মাথায় আসলেই সেই নাম আপনাকে দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে আম্মাজি। দুটা নাম এই মুহূর্তে মাথায় এসেছে। দুটা নামের শুরুই স্বরে অ দিয়ে। একটা হলো অরণ্য, আরেকটা অমিয়। এর মধ্যে আপনার কোনটা পছন্দ? আম্মাজি, আপনার যেটা পছন্দ আমার সেইটাই পছন্দ। আমার পছন্দ অরণ্য। এখন থেকে আপনার নাম খলিলুল্লাহ না, এখন থেকে আপনার নাম অরণ্য। জি আচ্ছা। অরণ্য নামের মানে জানেন? যে না। অরণ্য নামের অর্থ হল বন, জঙ্গল, ফরেস্ট। আর অমিয় নামের অর্থ হল সুধা। বরিশে অমিয় ধারা, সুধা বর্ষণ হচ্ছে। কি বলছি কিছু বুঝতে পারছেন? যে না। অরণ্য ভাইয়া শুনুন, নাম বদলের সঙ্গে সঙ্গে কথাবার্তা বলার ভঙ্গিও বদলাতে হবে। যার নাম অরণ্য সে নিশ্চয়ই গ্রাম্য ভাষায় কথা বলবে না। এখন থেকে শুদ্ধ শহুরে ভাষায় কথা বলবেন। যে আচ্ছা। যে আচ্ছা না, বলুন জি আচ্ছা। আচ্ছা থেকে ই বাদ দিন। খলিলুল্লাহ বলল, জি আচ্ছা। টুনটুনি বলল, ছাদে চলুন, আমি স্ক্র্যাপ বুক বানাচ্ছি। সেখানে ছবি থাকবে, আপনার বায়োডাটা থাকবে, আপনার ছবি তুলতে হবে। জি আচ্ছা। টুনটুনি গম্ভীর গলায় বলল, আপনার নাম কি? খলিলুল্লাহ শুদ্ধ বাংলায় বলল, আমার নাম অরণ্য। ছবি তোলার পর কি হবে জানেন? না, লেখাপড়া সেশন। আপনাকে অক্ষর শেখাবো, ঠিক আছে? দুটা বা তিনটা অক্ষর মিলেমিশে যখন শব্দ হবে তখন খুব মজা পাবেন। উদাহরণ দিয়ে বোঝাই। একটা অক্ষর হলো ক, একটা হলো ল। এই দুটা অক্ষর মিলেমিশে হয় কল। খলিলুল্লাহ বলল,
কলা কিভাবে হয়? টুনটুনি অবাক হয়ে বলল, বাহ, আপনার তো ভালো বুদ্ধি। আকার বলে আমাদের বাংলা ভাষায় একটা জিনিস আছে, যে কোনো অক্ষরের সঙ্গে আকার যুক্ত হলে স্বরে আ এসে লাগে। লর সঙ্গে আকার যুক্ত হলে হয় লা। বলুন দেখি, কয়ের সঙ্গে আকার যুক্ত হলে কি হয়? কা। এই তো পেরেছেন। এখন বলুন কলা কিভাবে হবে? ক আর সঙ্গে ল, লয়ের সঙ্গে আকার। আপনি খুব দ্রুত লেখাপড়া শিখতে পারবেন। এখন চলুন ফটো সেশনে। ফটো সেশন কি? ফটো সেশন হলো ছবি তোলার কর্মকাণ্ড। আমার হাতে যে ক্যামেরাটা দেখছেন, এই ক্যামেরাটা সাধারণ ক্যামেরা না, এর নাম ডিজিটাল ক্যামেরা। আমার একটা ম্যাকিনটশ কম্পিউটার আছে। ডিজিটাল ক্যামেরায় আপনার ছবি তুলে কম্পিউটারের মেমোরিতে দিয়ে দেব। দেখতে আপনার খুব মজা লাগবে। আপনি যে সবুজ শার্ট পরে আছেন, ইচ্ছা করলেই আমি ছবিতে সবুজ শার্টের রং বদলে দিতে পারবো। আপনার চোখের কালো মণিগুলো নীল করে ফেলতে পারবো। চোখের মণি নীল করলে কি হয়? আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় খানিকটা সমুদ্র চোখে চলে এসেছে। আমার মার চোখের মণির রং ছিল হালকা নীল। খলিলুল্লাহ ছবি তোলার জন্য সুইমিং পুলের পাশে চেয়ারে বসেছে। টুনটুনি চোখের সামনে ক্যামেরা ধরেছে, অটোফোকাস ক্যামেরা। ক্যামেরা নিজেই ফোকাল লেন্থ ঠিক করে জানান দেবে সব ঠিক আছে, শাটারে চাপ দাও। ক্যামেরায় সবুজ বাতি জ্বলছে। টুনটুনি শাটারে টিপ না দিয়ে বিস্মিত হয়ে বলল, আশ্চর্য তো, আপনার চোখের মণি হালকা নীল। আমি আগে কেন লক্ষ্য করিনি? আমার ধারণা ছিল আপনার চোখের মণি কালো, এখন দেখছি নীল। খলিলুল্লাহ হাসছে। টুনটুনি বিভিন্ন ভঙ্গিমায় খলিলুল্লাহর 10টা ছবি তুলল। জালাল খাঁকে আনতে গাড়ি গিয়েছিল সন্ধ্যায়। তিনি এসেছেন রাত 9টায়। পিটার নিকলসের একটা বই পড়ছিলেন, হলোকস্ট অ্যান্ড ক্যাটাস্ট্রফ। বই হাত থেকে নামাতে পারছিলেন না বলে এত দেরি। বইয়ের শেষ 2টা পাতা গাড়িতে বসে পড়েছেন। জালাল খাঁর বয়স 50। এই বয়সে মানুষের মাথায় কাঁচা পাকা চুল থাকে। জালাল খাঁর মাথায় সব চুল পাকা। টকটকে গৌর বর্ণের একজন মানুষ, যার মাথা ভর্তি শরতের মেঘের মতো ধবধবে সাদা চুল। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক বই পড়েছেন, এই সূত্রে মানুষটার নাম গিনেস বুক অফ রেকর্ডসে যেতে পারত। কিন্তু গিনেস বুকওয়ালাদের এ ধরনের কোনো ক্যাটাগরি নেই। মাহতাব সাহেব বললেন, তুই কি আইসি এনেছিস? জালাল খাঁ বললেন, কিসের আইসি? মাহতাব সাহেব বিরক্ত হয়ে বললেন, কিসের আইসি মানে? তোকে না বললাম একজন মানুষকে টেস্ট করা হবে? জালাল খাঁ বললেন, তোকে তো খুব উত্তেজিত মনে হচ্ছে। এত উত্তেজিত কেন? এত উত্তেজিত হবার মতো কিছু পৃথিবীতে ঘটে না। অ্যাটম বোমা পড়ার ঘটনা এই পৃথিবীতে মাত্র 2 বার ঘটেছে। তোকে আনাই হয়েছে লোকটাকে পরীক্ষা করার জন্যে। পরীক্ষা করা হবে, পরীক্ষার ব্যবস্থা করা আছে। আমার একটা ডিজিটাল ভয়েস রেকর্ডার আছে, নষ্ট হয়ে গেছে, ভয়েস রেকর্ড হয় না, সেটা এনেছি। তোর মিস্ত্রিকে সেটা ঠিক করতে দেয়া হবে। তুই শান্ত হো, ডাক তাকে। তার আগে ব্রিফিং দে লোকটার ব্যাপারটা কি। সে কি ভিলেজ ইডিয়ট? ভিলেজ ইডিয়ট মানে? সব গ্রামে একজন থাকে মহানির্বোধ, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। সে যখন হঠাৎ কিছু বুদ্ধির পরিচয় দেয়, তখন হইচই পড়ে যায়। সেরকম না তো? না, সেরকম না। লোকটা নির্বোধ না, পড়াশোনা কিছুই জানে না, তার জীবিকা হলো মাটি কাটা। জালাল খাঁ বললেন, তোর কথা বুঝতে পারছি না। লোকটা যদি যন্ত্রপাতি ঠিক করার জাদুকরী ক্ষমতা থাকে, তাহলে সে মাটি কাটবে কেন? সে একটা ওয়ার্কশপ দিয়ে 2 হাতে টাকা কামাবে। এটা সে কেন করছে না? মাহতাব সাহেব বিরক্ত গলায় বললেন, তুই ডেকে জিজ্ঞেস কর কেন করছে না। আমি রহস্য ভেদ করতে পারছি না বলেই তোকে ডেকেছি। জালাল খাঁ হাসতে হাসতে বললেন, জানি না তোর কি হয়েছে, তুই খুবই উত্তেজিত। উত্তেজনায় তোর কথাবার্তাও জড়িয়ে যাচ্ছে। ডাক তোর মিস্ত্রিকে, কথা বলি। মাহতাব সাহেব বন্ধুকে নিয়ে লাইব্রেরি ঘরে বসলেন। বারেককে পাঠালেন খলিলুল্লাহকে আনতে। বিশেষ করে বলে দিলেন খলিলুল্লাহর সঙ্গে টুনটুনি যেন না আসে। টুনটুনি সারাক্ষণ খলিলুল্লাহর সঙ্গে লেগে আছে, এটা মাহতাব সাহেবের ভালো লাগছে না। লাইব্রেরি ঘরে খলিলুল্লাহর বসার জন্যে একটা টুল রাখা হলো। টুলের সামনে 2টা সোফা, একটিতে মাহতাব সাহেব, অন্যটিতে জালাল খাঁ। রীতিমতো ভাইবা পরীক্ষা। খলিলুল্লাহকে দেখে মাহতাবউদ্দিন চমকে উঠলেন। এ কে? এ তো খলিলুল্লাহ না, এ অন্য কেউ।
কি সুন্দর চেহারা, মুখের চামড়ায় রোদে পড়া ভাব নেই, মেয়েদের চামড়ার মতো কমনীয় চামড়া, চোখের মণির রং নীলাভ। এটা অবশ্যই সবুজ রঙের শার্ট পরার কারণে হতে পারে। শার্টে সবুজ রং পড়েছে চোখের মণিতে। আগে লোকটা কুঁজো হয়ে দাঁড়াতো, এখন সোজা হয়ে দাঁড়িয়েছে। নিজের পায়ের বুড়ো আঙুলের দিকে তাকাচ্ছে না, বরং কৌতূহলী চোখে জালাল খাঁকে দেখছে। জালাল খাঁ বিস্মিত হয়ে চাপা গলায় মাহতাব সাহেবকে বললেন, এই কি তোর সেই খলিলুল্লাহ? মাহতাব সাহেব বললেন, মাটি কাটা যার জীবিকা? দেখে তো সেরকম মনে হচ্ছে না। মাহতাব সাহেব কিছু না বলে সিগারেট ধরালেন। সিগারেট ধরাতে গিয়ে লক্ষ্য করলেন তার হাত কাঁপছে। টেনশনের লক্ষণ। তার ভেতর চাপা টেনশন কাজ করছে। প্রেশার কি আবারও বেড়েছে? জালাল খাঁ খলিলুল্লাহর দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? আমার নাম অরণ্য। জালাল খাঁ তাকালেন মাহতাব সাহেবের দিকে। মাহতাব সাহেব নিজের মনে সিগারেট টানছেন। খলিলুল্লাহর কথায় তার কোনো ভাবান্তর হল না। তোমার নাম অরণ্য? জি। তুমি লেখাপড়া জানো? জানতাম না, এখন শিখছি। কে শেখাচ্ছে? আম্মাজি শিখাচ্ছেন। আম্মাজিটা কি? আম্মাজির নাম টুনটুনি। ও আচ্ছা, আমাদের টুনটুনি হলো শিক্ষিকা। খুব ভালো। কতদিনে লেখাপড়া শিখে ফেলতে পারবে বলে তোমার ধারণা? বেশি দিন লাগবে না। শুনেছি তুমি গ্রামে থাকতে, মাটি কাটার কাজ করতে। এটা কি সত্যি? জি সত্যি। গ্রামের একজন মাটি কাটা শ্রমিক গ্রাম্য ভাষায় কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি শুদ্ধ ভাষায় কথা বলছো। আম্মাজি আমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে বলেছেন। তোমার আম্মাজি তোমাকে যা বলে তাই করো? খলিলুল্লাহ কিংবা অরণ্য এই প্রশ্নের জবাব দিল না। সে জালাল খাঁর দিকে তাকিয়ে হাসল। এই হাসিতে কোনো সংকোচ নেই, দ্বিধা নেই। জালাল খাঁ বললেন, শুনেছি তুমি ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি নষ্ট হলে সারতে পারো। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কি আমি জানি না, রেডিও টিভি সারতে পারি। আমার সঙ্গে একটা ডিভিআর আছে। ডিভিআর হলো ডিজিটাল ভয়েস রেকর্ডার। জিনিসটা দেখতে কলমের মতো, পকেটে রেখে দিলে আধ ঘন্টা পর্যন্ত মানুষজনের কথাবার্তা রেকর্ড হয়। যন্ত্রটা কাজ করছে না, তুমি এটা ঠিক করতে পারবে? খলিলুল্লাহ হাত বাড়িয়ে বলল, যন্ত্রটা দেন। জালাল খাঁ ডিজিটাল ভয়েস রেকর্ডারটা দিলেন। বারে কফি নিয়ে এসেছে। জালাল খাঁ কফির মগ হাতে নিয়ে খলিলুল্লাহর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। তার চোখে কৌতুক ঝিকমিক করছে। তিনি যে ডিজিটাল ভয়েস রেকর্ডার দিয়েছেন সেটা ঠিক আছে। 12 ভোল্টের নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিটা রেকর্ডারে ফিট করা নেই। তিনি পকেটে করে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি এনেছেন, তবে সেই ব্যাটারি ক্যামেরার ব্যাটারি, 6 ভোল্টের ব্যাটারি। খলিলুল্লাহ কলমের মতো ছোট্ট জিনিসটা একবার ডান হাতে নিল, আরেকবার বাম হাতে নিল। সে যন্ত্রটার দিকে তাকাচ্ছে না, তবে তার চোখ তীক্ষ্ণ হয়ে আছে, যেন সে হাত দিয়ে ছুঁয়ে জটিল কোনো জিনিস বোঝার চেষ্টা করছে। জালাল খাঁ বললেন, তোমার কাছে ছোট স্ক্রুড্রাইভার আছে? স্ক্রুড্রাইভার থাকলে যন্ত্রটা খুলে দেখো, কোন জিনিস নষ্ট না খুলে বুঝবে কি করে? খলিলুল্লাহ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, যন্ত্রটা ঠিক আছে। যন্ত্র ঠিক আছে, তাহলে চলে না কেন? খলিলুল্লাহ ব্যাটারি চেম্বার খুলে বলল, এই জায়গায় একটা জিনিস লাগবে। ব্যাটারির কথা বলছো? এটা হলো ব্যাটারি চেম্বার। আমার কাছে একটা ব্যাটারি আছে, দেখো তো এটা দিয়ে হবে কি না। খলিলুল্লাহ ব্যাটারি হাতে নিয়েই বলল, এটা দিয়ে হবে না। আচ্ছা দেখি, যাতে হয় সেই ব্যবস্থা করি। কি ব্যবস্থা করবে? খলিলুল্লাহ হাসছে। ভালো কোনো ম্যাজিক দেখানোর আগে ম্যাজিশিয়ানরা যে ভঙ্গিতে হাসে, সেই ভঙ্গির হাসি। জালাল খাঁ লক্ষ্য করলেন খলিলুল্লাহ হাতের নখ দিয়ে ডিভিআরের অতি ক্ষুদ্র স্ক্রু খুলে ফেলছে। খোলা স্ক্রুগুলো কোথাও রাখছে না, হাতের তালুর ভাঁজেই আছে। কাজটা সে এত দ্রুততার সঙ্গে করছে যে মনে হচ্ছে হাতের নখ দিয়ে স্ক্রু খোলা হলো লোকটার পেশা। গত 20-25 বছর ধরে সে এই কাজই করছে। কোন স্ক্রু কোথায় লাগবে তোমার মনে আছে? এক একটা তো এক এক রকম। মনে আছে। কতক্ষণ লাগবে তোমার? খলিলুল্লাহ জবাব দিল না। এখন সে কাজ করছে চোখ বন্ধ করে। জালাল খাঁ মাহতাব সাহেবের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন, 6 ভোল্টের ব্যাটারি দিয়ে 12 ভোল্টের ডিভিআর চলবে না।
তোমার এই লোক কী করছে সেই জানে, তবে তার কর্মপদ্ধতি মজার। যন্ত্রপাতি সম্পর্কে এই লোক কিছু জানে না তাও ঠিক না, সে অবশ্যই জানে। ডিভিআর হাতে নিয়ে সে বলেছে এটা ঠিক আছে। ব্যাপারটা সত্যি হলেও আমার ধারণা কাকতালীয়ভাবে মিলে গেছে। জালাল খাঁর কথার মাঝখানেই খলিলুল্লাহ বলল, স্যার নেন, এখন ঠিক হয়েছে। ঠিক হয়েছে মানে? খলিলুল্লাহ ছোট্ট করে নিঃশ্বাস নিল। জালাল খাঁ ভয়েস রেকর্ডার হাতে নিলেন, বোতাম টিপে কয়েকবার হ্যালো হ্যালো 1 2 3 বললেন, রিপ্লে করলেন। ভয়েস রেকর্ডার থেকে কথা শোনা গেল, হ্যালো হ্যালো 1 2 3। জালাল বিস্মিত গলায় ইংরেজিতে বললেন, ব্যাপারটা অস্বাভাবিক। যন্ত্রের কোনো এক জায়গায় রেজিস্ট্যান্স বদলাতে হয়েছে, সেটা কি করে সম্ভব আমি বুঝতে পারছি না। আমি পুরোপুরি কনফিউজড। খলিলুল্লাহ বলল, স্যার আমি যাই? জালাল খাঁ বললেন, যাও, যন্ত্রটা হাতে করে নিয়ে যাও, এটা আমি তোমাকে উপহার দিলাম। আমার দরকার নেই। খলিলুল্লাহ চলে যাচ্ছে। জালাল খাঁ একবার তাকাচ্ছেন খলিলুল্লাহর দিকে, একবার তাকাচ্ছেন মাহতাব সাহেবের দিকে। দুজনের কেউই কোনো কথা বলছেন না। মাহতাব সাহেবের ঘাড়ে ব্যথা হচ্ছে, কপাল ঘামছে, অবশ্যই প্রেশার বাড়ার লক্ষণ। রাত 10টা বাজে। মাহতাব ঘুমোবার আয়োজন করছেন। তিনি কখনোই রাত 12টার আগে ঘুমোতে চান না। আজ তার শরীর খারাপ লাগছে। বিকেল থেকেই প্রচণ্ড মাথার যন্ত্রণা ছিল। কড়া পেইন কিলার খেয়ে মাথার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। যন্ত্রণা চলে গেছে, কিন্তু সে তার পালক ফেলে গেছে। সেই পালকের নাম ভোতা অবসাদ। তিনি রাতে খাবারও খাননি। হঠাৎ করে আবার অ্যাসিডিটি দেখা দিয়েছে। অ্যান্ডোস্কোপির মতো কষ্টকর প্রক্রিয়ার ভেতর দিয়ে আবার মনে হয় যেতেই হবে। দরজায় টোকা পড়ছে। মাহতাব সাহেব বললেন, কে? টুনটুনির গলা শোনা গেল। টুনটুনি বলল, বাবা আমি কি ভেতরে আসব? মাহতাব সাহেব বললেন, দরজা খোলা আছে। মা, তোমাকে আমি অনেকবার বলেছি আমি তোমাদের স্কুলের হেডমিস্ট্রেস না। আমার ঘরে ঢোকার সময় তোমার অনুমতি নিতে হবে না। যখন ইচ্ছা ঘরে ঢুকবে, যখন ইচ্ছা বার হয়ে যাবে। টুনটুনি দরজা ঠেলে ভেতরে ঢুকল। মাহতাব সাহেবের ঘরে খাটের পাশে কার্পেটের উপর আখরোট কাঠের একটা রকিং চেয়ার আছে। টুনটুনি রকিং চেয়ারে বসে দোল খেতে লাগল। তার মুখ বিষণ্ণ। মাহতাব সাহেব বললেন, মা, কোনো কারণে তোমার কি মন খারাপ? টুনটুনি জবাব দিল না। মাহতাব সাহেব বললেন, মা শোনো, তোমার সঙ্গে আমার একটা অলিখিত চুক্তি আছে। চুক্তিটা মনে আছে? মনে আছে। বলো দেখি চুক্তিটা কি? আমার যদি মন খারাপ হয় তাহলে কেন মন খারাপ সেটা তোমাকে জানাবো। মাহতাব সাহেব মেয়ের সামনে বসতে বসতে বললেন, টুনটুনি মা শোনো, তোমার মা বেঁচে নেই। তোমার মা বেঁচে থাকলে তিনি নিজেই বের করে ফেলতেন কেন তোমার মন খারাপ। মাদের পক্ষে অনেক কিছু সম্ভব যা বাবাদের পক্ষে সম্ভব না। কাজেই তোমাকেই মুখ ফুটে বলতে হবে কেন তোমার মন খারাপ। টুনটুনি দোল খাওয়া বন্ধ করে বলল, অরণ্যকে তুমি তালা বন্ধ করে রেখেছ কেন? অরণ্যটা কে? অরণ্যকে তুমি খুব ভালো করে জানো। আমি খলিলুল্লাহ নাম বদলে অরণ্য নাম দিয়েছি। মাহতাব সাহেব শীতল গলায় বললেন, মা, একটু কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তার নাম তুমি বদলাবে কেন? টুনটুনি বলল, বাবা, তুমিও কি একটু বাড়াবাড়ি করছো না? তাকে তুমি কেন তালাবন্ধ করে রাখবে? আমাদের এই বাড়িটা তো জেলখানা না, এবং সে এমন কোনো অপরাধও করেনি। তাকে তালাবন্ধ করে রেখেছি এই জন্য কি তোমার মন খারাপ? টুনটুনি জবাব দিল না। আবারও দোল খেতে লাগলো। মাহতাব সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, খলিলুল্লাহকে শাস্তি দেবার জন্য তালাবন্ধ করে রাখা হয়নি। ও যেন চলে যেতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। আমি লোকটির কর্মকাণ্ডে শঙ্কিত। আমি স্বস্তি বোধ করছি না। আমার মনে হচ্ছে সামথিং ইজ রং সামহোয়ার। তুমি কি লোকটাকে ভয় পাচ্ছ? হয়তো পাচ্ছি। যারা স্বাভাবিক মানুষ তারা অস্বাভাবিক মানুষের আশেপাশে অস্বস্তি বোধ করে। কালো আফ্রিকানদের দেশে প্রথম যখন সাদা চামড়ার মানুষ গেল, আফ্রিকানরা সেই সাদা চামড়ার মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলল। শুধু যে মেরে ফেলল তা না, আগুন দিয়ে ঝলসে খেয়েও ফেলল। একই রকম ঘটনা ঘটল সাদা চামড়াদের দেশে। তাদের কাছে যখন হঠাৎ কালো চামড়ার একজন এসে পড়ল, সঙ্গে সঙ্গে অশুভ মানুষ হিসেবে তাকে পুড়িয়ে মারা হলো। তুমি অরণ্যকে ভয় পাচ্ছ? অরণ্য অরণ্য করবে না মা।
তার যা নাম তাকে তাই ডাকো, সেটাই শোভন ও সুন্দর। তুমি খলিলুল্লাহ ভাইকে ভয় পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি, কিছুটা ভয় পাচ্ছি। তাহলে একটা কাজ করো, ওকে ছেড়ে দাও। সে যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। এটা সম্ভব না। সম্ভব না কেন? সম্ভব না কারণ আমি তাকে ছাড়ব না। আমার কাছ থেকে যাবার আগে সে তার সব রহস্য ভেঙে তারপর যাবে। আমি রহস্য পছন্দ করি না। বাবা, আমি তোমার কথা শুনে খুব অবাক হচ্ছি। অবাক হলেও কিছু করার নেই। মা শোনো, আমার শরীরটা ভালো লাগছে না, আমি শুয়ে পড়ব। টুনটুনি বলল, তোমার সঙ্গে আমার যে লিখিত চুক্তি ছিল তার দুটো পার্ট আছে। প্রথম পার্টে আমি আমার মন খারাপের কথা তোমাকে বলবো। দ্বিতীয় পার্টে আছে তুমি চেষ্টা করবে আমার মন খারাপ ভাবটা দূর করতে। তা কিন্তু তুমি করছো না। কি করলে তোমার মন খারাপ ভাব দূর হবে? ওকে ছেড়ে দিলে? ওকে আমি ছাড়বো না, তালাও খোলা হবে না। তবে একটা কাজ করতে পারি, তোমাকে তালার চাবিটা দিতে পারি। তোমার যখনই তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে তুমি তালা খুলে তার সঙ্গে কথা বলতে পারবে। কথা শেষ হবার পর আবার তালা বন্ধ করে ফেলবে এবং চাবি আমার কাছে ফেরত দেবে। রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। মাহতাব সাহেব ড্রয়ার খুলে মেয়ের হাতে চাবি দিলেন। টুনটুনি চাবি নিয়ে চলে গেল। মাহতাব সাহেব বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলেন। তার সারা শরীর কেন জানি জ্বালা করছে। বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়তে পারলে ভালো হতো। এখন তা করা যাবে না। টুনটুনি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাহতাব সাহেব আবার তার ড্রয়ার খুললেন। হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে যে চিঠিটা এসেছে সেটা আবার পড়লেন। চৌধুরী সাহেব, আসসালাম। আপনার পত্র পাইয়াছি। আপনি অতি মহানুভব ব্যক্তি। আপনি আমাকে ঢাকায় আসিতে বলিয়াছেন। আমার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করিবেন বলিয়া জানাইয়াছেন। আমি যুগপৎ আনন্দিত ও বিস্মিত হইয়াছি। আজকালকার যুগে এতটা কেউ করে না। আমি অতি দ্রুত ঢাকা আসিবার ব্যবস্থা করিতেছি। আপনার কথা মতো বড় বৌমার নিকট খলিলুল্লাহর বিষয়ে সন্ধান নিব বলিয়া মনস্থির করিয়াছি। এখনও ব্যবস্থা নিতে পারি নাই। আপনি আমার বড় বৌমার সহিত সাক্ষাতে আগ্রহ প্রকাশ করিয়াছেন। ইহা আমার জন্য অতীব সৌভাগ্যের বিষয়। কিন্তু জনাব, আমার বড় বৌমার পিতামাতা অত্যন্ত রক্ষণশীল ধারার মানুষ। 13 বৎসর বয়স হইতেই বড় বৌমার বাপের বাড়ির সকল মেয়েদের বোরকা পরিধান করিতে হয়। এমত অবস্থায় আপনাকে ওই বাড়িতে নিয়ে গেলেও বিশেষ সুবিধা হইবে বলিয়া মনে হয় না। তবে বড় বৌমা সন্তান প্রসবের পর আমার বাড়িতে আসিলেই আপনি তাহার সঙ্গে কথাবার্তা বলিতে পারিবেন। আমার বড় বৌমা তাহার শাশুড়ি মাতার সহিত অর্থাৎ আমার স্ত্রী যে আলাপ করিয়াছে তাহা অতি সম্প্রতি আমি আমার স্ত্রীর নিকট হইতে উদ্ধার করিয়াছি। আপনার জ্ঞাতার্থে আপনাকে তাহা জানাইতেছি। আমার বড় বৌমার ধারণা খলিলুল্লাহ মানুষ নহে, সে জিন। জিন ও ইনসানের কথা পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে। হযরত সুলাইমান আলাইহিসসালামের অধীনে জিন সম্প্রদায় কর্মকাণ্ড করিত, ইহাও কোরআন শরীফে উল্লেখ আছে। আপনার অবগতির জন্য জানাইতেছি, সর্বমোট 3 প্রকারের বুদ্ধিমান সম্প্রদায় আল্লাহ পাক সৃষ্টি করিয়াছেন। যেমন ফেরেশতা, ইহারা আগুনের তৈয়ারী। ইহারা সন্তান সন্ততির জন্ম দিতে পারে না, ইচ্ছামতো যে কোনো রূপ ধারণ করিতে পারে। ফেরেশতাদের পরেই আছে জিন সম্প্রদায়। ইহারাও আগুনের তৈয়ারী, তবে ইহারা সংসার ধর্ম পালন করে, সন্তান সন্ততির জন্ম দেয়। মানুষের মতোই ইহাদেরও জন্ম মৃত্যু আছে। শয়তান, ইবলিশ জিন সম্প্রদায়ভুক্ত। যদিও অনেকে শয়তানকে পথভ্রষ্ট ফেরেশতা মনে করে, ইহা সঠিক না। বড় বৌমা কেন খলিলুল্লাহকে জিন ভাবিয়াছে তাহা আমি বলিতে পারি না, তবে ইহা অবশ্যই সত্য নয়। মেয়ে ছেলেরা দুর্বলচিত্ত হইয়া থাকে, রজ্জুকে সর্প ভ্রম করা তাহাদের স্বভাব। জনাব, আপনার নিকট দীর্ঘ পত্র দিয়াছি। পত্রের দোষ ত্রুটি নিজ গুণে ক্ষমা করিবেন। আল্লাহ পাক আপনার মঙ্গল করুক। ইতি নাদান হাবিবুর রহমান। দ্বিতীয় পর্বের সমাপ্তি এখানেই।